এই আমি বাসানটেক পুনর্বাসন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক, আর সাখাওয়াত হোসেন দুলাল ছিল আমার সংগঠনেরই প্রচার সম্পাদক। কি হয়েছে বিষয়টা হচ্ছে, আমাদের এই বাসানটেক পুনর্বাসন প্রকল্প কেন্দ্রিক সংগ্রামটা দীর্ঘদিনের। ধরতে পারেন 2004 সাল থেকেই। 2004 থেকে কি বিষয় এটা? সংগ্রামটা হলে এরকম, সারা ঢাকা শহরে বস্তিবাসীদের একটা সময় উত্তাল আন্দোলন নেই। উত্তাল আন্দোলনের ফলে এমন একটা জোর দাবি উঠছে যে পুনর্বাসন দিতেই হবে। যেমন আন্দোলন হয়েছে আপনার সোনারগাঁ হোটেলের পিছনে থেকে যখন বস্তিবাসীদেরকে উচ্ছেদ করে, সেই সময় বিশাল একটা আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের ফলে কিছু লোককে কালাপানিতে সরকারি জায়গায় দেয়, কিন্তু দিলেও সেই জায়গাটা তো লেখা দেয় নাই কিংবা কাগজ করে দেয়নি, আপাতত বসায়। ওই আন্দোলনের সাথে জড়িত আর কি। হ্যাঁ, কমলাপুরে আন্দোলন হয়েছে, আপনারা জানেন। সেই আমলে কমলাপুর টিটিপাড়ার বস্তি ভাঙতে যায়, আগারগাঁয়ে বস্তি ভাঙতে যায় পরিবেশ অধিদপ্তরের সামনে, এই জায়গা ভাঙতে যায় দিনভর বস্তিবাসীর সাথে প্রশাসনের ফাইট হয়েছে। দুলাল সাহেবের সাথে ওই দিন আসলে কি হয়েছিল আপনার জানা মতে? একটু বলে নিই ওই ইতিহাসটা। ঠিক এই সংগ্রামের ফসল হিসাবেই আসলে এক পর্যায়ে সরকার বাধ্য হয়েছে যে বস্তিবাসীদের জন্য পুনর্বাসনের একটা ব্যবস্থা করতে। এই পুনর্বাসনের ব্যবস্থা করবে সেই হিসাবে 150 বিঘার প্রায় জমি, সরকারি জমি, এটা ছিল ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে, ভূমি মন্ত্রণালয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আন্ডারে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে সে ভূমি মন্ত্রণালয় নিয়ে এই জায়গাটা একনেকে একটা বৈঠক করে সিদ্ধান্ত নিল যে এখানে পুনর্বাসন দেওয়া বস্তিবাসীদের, শুধু বস্তিবাসী ও নিম্নবিত্ত, তৃতীয় শ্রেণীর কর্মচারী মানে তৃতীয় নিম্নবিত্ত, এদের পুনর্বাসনের জন্য যে প্রকল্পটা নেওয়া হয় সেই প্রকল্পে একটা বেসরকারি সংস্থার সাথে সরকার চুক্তিবদ্ধে আবদ্ধ দলিল মেনে। সেই বেসরকারি সংস্থা কোনটা? নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড, মানে NSPDL। এই সংস্থার সাথে যে চুক্তিপত্রটা হয়, এই চুক্তিপত্রে বলা আছে বস্তিবাসীদের উদ্যোগ, সরকারের জমি, বেসরকারি অর্থ, তিনের সমন্বয় হইল এই প্রকল্প। এই প্রকল্পে চুক্তিবদ্ধে বস্তিবাসীর কোনো প্রতিনিধি সেখানে রাখা হয়নি। এটা সরকার এবং নর্থ সাউথ প্রপার্টির বিষয়। কত সালের বিষয় ছিল? 2003 সালে যে চুক্তিটা হয়, সম্ভবত নবম মাসে 9 তারিখ, তৃতীয় মাসের 3 তারিখ নবম মাসে। সরকারের কোন মন্ত্রণালয়ে ছিল? ভূমি মন্ত্রণালয়। আর এখন কোন মন্ত্রণালয়ে আছে? এখনো ভূমি মন্ত্রণালয়। কার দেখতে আছে জানা আছে? কার চেয়ারে ফাইলটা আছে? না, এটা আমি নিশ্চিত বলতে পারবো না। তবে আমি ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে যে প্রচারের জন্য তারা একটা বিভিন্ন বিষয় জানার জন্য একটা মোবাইল নাম্বার, ফোন নাম্বার তারা ব্যবহার করতেছে, ওই ফোন নাম্বারটা আপনাকে। এই যে প্রকল্প করা হবে বস্তিবাসী নিম্নবিত্তদের জন্য, এদের কোনো প্রতিনিধি ছাড়াই এই দুই পক্ষ বৈশা একটা চুক্তিপত্র করে ফেলা, তাতে বস্তিবাসীর খুব স্বার্থ রক্ষা হয়েছে আমরা তা মনে করি না। তবে সামান্যতম হয়তো কিছু একটা সুযোগ করা হয়েছে। আমরা ওই চুক্তিপত্র বুঝিয়া এইভাবে বুঝছি যে আমার কাছ থেকে 10,000 টাকা ডাউন পেমেন্ট নিয়ে আমাকে ফ্ল্যাটে উঠানো হবে, উঠাইয়া 10 বছরের কিস্তিতে, হারাহারিতে 10 বছরে যা আসে বাকি 1,90,000 টাকা নিতে, এই হারাহারি কিস্তিতে আমার কাছ থেকে বাকি টাকাটা নেওয়া হবে। আমরা সেই দাবিটা অব্যাহত রাখছি, সেটাই হওয়া উচিত কমপক্ষে, যেহেতু চুক্তি এটা হয়েছে, এটা যেন বাস্তবায়ন হয়। এইটা বাস্তবায়ন হইতে যায় আমরা দেখলাম যে আব্দুর রহিম প্রকল্প 2-4টা বিল্ডিং তৈরি করে সেই ফ্ল্যাট বিক্রি। আব্দুর রহিম হইল নর্থ সাউথ ডেভেলপমেন্ট লিমিটেডের, অর্থাৎ NSPDL এর চেয়ারম্যান। উনি কি আগেও চেয়ারম্যান ছিলেন? হ্যাঁ, শুরু থেকে। এই আব্দুর রহিম হাতে হাতে ফরম বিক্রি করিয়া জনগণ থেকে টাকা নেওয়া শুরু করে। বস্তিবাসী গেল বলতেছে একসাথে 2 লাখ টাকা দিতে হবে। তারপরে ফ্ল্যাট প্রাপ্তি অনিশ্চিত একটা ডেটে
এরকম বহু সে পরিবর্তন করছে, কিছু লোকে টাকা দিচ্ছে। আমাদেরকে বললো বস্তিবাসীর থেকে টাকা আইলে আমরা তার কাছে ডাউন পেমেন্ট জমা দেওয়া হচ্ছে। আমরা তাকে বাদ চাপলাম এই যে সরকারের চুক্তিপত্রে তার বলা আছে যে নির্দিষ্ট 5টা ব্যাংকে সে অ্যাকাউন্ট করবে এবং ওই 5টা ব্যাংকের মাধ্যমে ফর্ম বিক্রি করবে, ওই 5টা ব্যাংকের মাধ্যমে আবার ডাউন পেমেন্ট জমা নিবে এবং টোটালে হইতে পারে 1 লক্ষ লোকে আবেদন করতে পারে। যেহেতু আপনি ফ্ল্যাট দিবেন 15,024টি, তাহলে 1 লক্ষ লোকে যদি আবেদন করে তাহলে বাকি লোকের টাকাটা ফেরত পাবে তো সে 15,024 জন। তাহলে 15,024 জনকে দেওয়ার পরে আর বাকিদের আপনি কি করবেন? তাহলে বাকিদের ডাউন পেমেন্টটা যাতে ফেরত দেওয়া যায় এই জন্য ব্যাংক মাধ্যমে একটা হিসাব থাকবে, যেটাতে সরকারেরও জানা থাকবে এবং উনি ওই 15,024 জন নির্দিষ্ট যে করা হবে সরকার এবং সেই পয়সা যে নির্দিষ্ট করা হবে একমাত্র তাদের কাছ থেকে তিনি বাকি কিস্তিগুলি নিতে পারবেন, তাদেরকে প্লাটে উঠাবেন। কিন্তু তিনি তা না কইরা নিজেই অফিস বা এই অফিসে এবং তেজগাঁর অফিসে পয়সা ফর্ম বিক্রি করা শুরু করলেন। এখন তিনি একই প্লাট সকালে এক লোকের কাছে বরাদ্দ দিলেন, বিকালবেলায় যদি আরেকজনের কাছে বরাদ্দ দেন, কারণ কাউকে তো আর ফ্ল্যাটে উঠতে দিচ্ছেন না এখনই, আবার রাত্রে যদি আরেকজনকে দেন তাহলে তার তো 3 জনকে একই ফ্ল্যাট দেওয়া সম্ভব। এবং তিনি এই পর্যন্ত কত লক্ষ লোকের কাছ থেকে টাকা নিতেন এর হিসাবটা কে রাখবে? হ্যাঁ, তাহলে কতজন লোক এখানে প্রতারিত হবে? আর কি কি অনিয়ম আছে? এছাড়া বিল্ডিং নির্মাণে অসংখ্য অনিয়ম। আপনি ওই চুক্তিতে দেখবেন 450-450 মতো, আমি একুরেট বলছি না, কাছাকাছি 450 মতো ফ্ল্যাট নির্মাণ করার কথা। সেখানে তিনি কি করছেন? 3টা-4টা ফ্ল্যাটকে একত্রিত করে 223টা ফ্ল্যাটের রাজস্ব থেকে অনুমোদন করিয়ে নিচ্ছে, অর্থাৎ চুক্তিপত্রের বাইরে দেয়। তাতে ক্ষতিটা কি হয়েছে? তার লাভটা কি হয়েছে? জনগণের ক্ষতিটা হয়েছে 3-4টা ফ্ল্যাট যদি একত্রিত করে মাঝখানের ফ্ল্যাটটা যদি হইতো তাহলে একটা লোক সিঁড়ি দিয়ে ওইটা চারদিকে 4টা দরজা থাকতো, 4টা রুম পাইতো, প্রত্যেকটা রুমে 2টা করে জানালা পাইতো। হ্যাঁ, এখনকার যে রুমগুলি মাঝখানে পড়ছে ওরা একটা জানালা পায়। অতএব আর কি অনিয়ম? এদের ভিতরে আবার ভিতরে একটা গলি করছে, এই গলিটা কিন্তু হওয়ার কথা ছিল না। কেন ভিতরে তার গলি করতে হচ্ছে? এই কারণে যে 3-4টা বিল্ডিং একসাথে করছে, সিঁড়ি তৈরি 2টা। এই যে আপনার পোস্টার ছাপাইছিলেন না? হ্যাঁ, আমরা পোস্টার করছি। এটা কতদিন আগে? পোস্টারটা করছি ধরেন সম্ভবত 13 ফেব্রুয়ারি। পোস্টার আগে পরেও অনেক কিছু হয়েছে, আমাদের সংগ্রাম অনেক কিছু ছিল, কিন্তু ইমিডিয়েটলি Immediately। এই আব্দুর রহিমের যে ফ্ল্যাট নির্মাণে অনিয়ম এবং ফ্ল্যাট বিক্রির নামে অবৈধভাবে অর্থ উপার্জন, এই উপার্জনকারী বস্তিবাসী শত্রু এবং আপনার মামলাবাজ আমাদের বিরুদ্ধে এর আগে থেকে মামলা কবে কবে মামলা দিচ্ছে? আমাদের বিরুদ্ধে গত মে মাসে মামলা দিয়েছে। এর আগে র্যাবের কাছে সে মামলা দিয়েছিল, র্যাব আমাদেরকে সবাইকে ডাকাইছে, ডাকে র্যাব সেখানে আমরা র্যাব তখন আতিক সাহেব পরিচালক ছিলেন। এখন তো কবির সাহেব। হ্যাঁ, এখনকার জানি না, আমি নির্দিষ্ট। তো ওখানে আমাদেরকে র্যাব অফিসে নিয়েছে, যেই সাহেবেও তিনি প্রধান। পরে ওনাকে আমরা যখন বুঝাইলাম চুক্তিপত্র লঙ্ঘন করতে আমাদের সংগ্রাম, তখন উনি বললেন ভাই এটা তো দেখার বিষয় হলো ভূমি মন্ত্রণালয়ে, আর আপনারা যেহেতু বস্তিবাসী সেই শুধু আপনি 10 কথা বলতেই পারেন, তবে আইন শৃঙ্খলার যেন কোনো অবনতি না হয় এই ধরনের কাজ করবেন না। কত তারিখে যাচ্ছিল? এইটা ছিল আরো 3-4 বছর আগে, অর্থাৎ তত্ত্বাবধায়ক আসার আগে। লিখিতভাবে যাচ্ছিল না, আমাদেরকে পাশাপাশি আইসা ঠিকানা খুঁজতে খুঁজতে আমাদের প্রত্যেককে করছে। আমাদের আবার বোধহয় আদার নিচে যে এই লোকের কি ধরনের ওনার ইয়ে দিতেন জানাইছেন তার সেই লোক কিনা অভিষেক বিচিত্র করছেন খারাপ হিসাবে আমাদেরকে। ওই দিন কি হয়েছিল? এখন আমরা ওই দিকে যাচ্ছি। ওই দিনে আমরা এই প্রস্তাব করার পরে আমরা চিন্তা করলাম গত 5 বছর কি প্রকল্পের শুরু থেকে বিল্ডিং নির্মাণের পর আমরা কোনোদিনে ওই প্রকল্পে ঢুকি না। ওই দিন আমরা একটা কৌশল করলাম, ওই দিন বলতে কত তারিখ? 16 ফেব্রুয়ারি 16। ফেব্রুয়ারি 16 তারিখ এই মুহূর্তে আমাদের ওই একজন লোক মারা গেছে, তাকে অপহরণ হয়েছে, একটা ওই সাংবাদিক আসছেন, এই বিষয়ে আমার আলোচনা হচ্ছে, এখন কথা বলা যাবে না, একটু ব্যস্ত আছি, পরে ঠিক আছে। প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল হোসেন বাতে, ওনার সাথে কথা বলে আমি বললাম যে ভিতরে কি আমরা দেখতে পারি। কত নম্বর দিতে? নাম্বার কি দামালকোট 3 নম্বর দামালকোটে। ওখানে আবার তো গেট 2টা, একদিকে গেছে একটা, প্রশাসনিক কর্মকর্তার দিকে গেছে। প্রশাসনিক